আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে তাদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন বিশিষ্ট প্রতিবেদক, 2 জন সংবাদদাতা ও 3 জন ক্যামেরাম্যান সহ মোট 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউরোপের নেতারা। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার গাজা সিটি দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেশির প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। ধসে পড়েছে 16টি ভবন। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত 29 জন। বাংলাদেশে আগামীতে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছে বলে জানা গেছে। আল জাজিরা জানিয়েছে, গতকাল রবিবার গাজা সিটিতে তাদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন বিশিষ্ট প্রতিবেদক, 2 জন সংবাদদাতা ও 3 জন ক্যামেরাম্যান সহ মোট 5 সাংবাদিক নিহত হয়েছেন। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানায়, ইসরায়েলি সেনা বাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে যে হামাসের সাথে যুক্ত প্রতিবেদক আনাস আল শরীফকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে, গাজায় 22 মাস ধরে চলা যুদ্ধে সাংবাদিকদের ওপর পরিবারের হামলাটি সর্বশেষ। চলমান এই সংঘাতের সময় প্রায় 200 গণমাধ্যম কর্মী নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে সাংবাদিকদের আবাসস্থলে ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ এবং তার 4 কর্মী নিহত হয়েছেন। রবিবার হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের তাঁবুতে হামলার পর 28 বছর বয়সী আল শরীফ নিহত হন। আল জাজিরার সুপরিচিত আরবি সংবাদদাতা উত্তর গাজা থেকে ব্যাপকভাবে প্রতিবেদন পাঠাতেন বলে জানা গেছে। চ্যানেলটি জানিয়েছে, নিহত অপর 4 সাংবাদিক হচ্ছেন সংবাদদাতা মোহাম্মদ কুরেইকে, ক্যামেরার অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোমেন আলিওয়া। টেলিগ্রামে সেনাবাহিনীর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে বলা হয়েছে, কিছুক্ষণ আগে গাজা সিটিতে আইডিএফ সন্ত্রাসী আনাস আল শরীফকে আঘাত করেছে, যিনি আল জাজিরা নেটওয়ার্কের সাংবাদিক হিসেবে নিজেকে উপস্থাপন করতেন। কিয়েভের পাশে ইউরোপের নেতারা। ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউরোপের নেতারা। একই সঙ্গে তারা যুদ্ধবিরতির কোনো চুক্তির ক্ষেত্রে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। বলেছেন মস্কোর উপর চাপ বজায় রাখার কথাও। ট্রাম্প পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে। এ নিয়ে গত শুক্রবার ট্রাম্প বলেন, 2 পক্ষের ভালোর জন্য কিছু ভূখণ্ড হাতবদল করা লাগতে পারে। ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনকে এসব ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া লাগতে পারে, এমন ইঙ্গিতই দিয়েছেন ট্রাম্প। তবে নিজেদের কোনো ভূখণ্ড মস্কোর হাতে তুলে দেওয়ার বিষয়ে শনিবার প্রবল আপত্তি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ইউরোপীয় মিত্ররাও মনে করেন এমন শর্ত রাশিয়াকে আগ্রাসনে উৎসাহিত করবে। এদিন ফ্রান্স, ইটালি, জার্মান, পোল্যান্ড, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও ইউরোপীয় কমিশনের প্রধান বিবৃতি দিয়ে ভূখণ্ড হাতবদলের বিরোধিতা করেছেন। বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, শক্তি খাটিয়ে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন করা যাবে না, এমন নীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন তারা। পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইউরোপের নেতারা বলেন, ইউক্রেনের প্রতি সমর্থন ও রাশিয়ার উপর চাপ বজায় রাখা জরুরি। আর কূটনৈতিকভাবে রাশিয়া ইউক্রেন সমস্যা সমাধানের সময় কিয়েভ ও ইউরোপের নিরাপত্তার স্বার্থের বিষয়টিও মাথায় রাখতে হবে। ইউক্রেনে শান্তি ফেরাতে ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে শনিবার লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ঘণ্টাব্যাপী ওই আলোচনায় যুদ্ধ থামানোর বিষয়ে বড় অগ্রগতি হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা দখলের ইসরায়েলের পরিকল্পনার কঠোর নিন্দা। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এই বিপজ্জনক পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের বড় লঙ্ঘন হিসেবে উল্লেখ করে কঠোর নিন্দা জানান। রাশিয়ার জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেন, ইসরায়েল এক বেপরোয়া পরিকল্পনার মাধ্যমে সংঘাতের তীব্রতা বাড়াতে চাইছে। তিনি বলেন, সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টায় হামাসের কাছ থেকে 140 জনের বেশি জিম্মিকে মুক্তি দেওয়া সম্ভব হলেও এখন ইসরায়েল আরো সহিংসতার পথ বেছে নিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। পলিয়ানস্কি প্রশ্ন করেন, এই অমানবিক হত্যাযজ্ঞ থামানোর আগে আরো কত ফিলিস্তিনি প্রাণ যেতে পারে, আরো কত ফিলিস্তিনির প্রাণ যেতে হবে। তিনি যুক্তরাষ্ট্রের উপর আরো গাজায় ইসরায়েলকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন। চীনের রাষ্ট্রদূত ফু বলেন, গাজার বর্তমান পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে গাজা দখলের যে কোনো প্রচেষ্টা রুখে দিতে এবং নতুন ইসরায়েলি অভিযান নিন্দা জানানোর আহ্বান জানান। তিনি সামরিক পন্থাকে সংকট সমাধানের পথ হিসেবে অগ্রাহ্য করেন এবং গাজায় ত্রাণ প্রবেশের জন্য সব দ্বার খুলে দেওয়ার গুরুত্বও তুলে ধরেন। ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার মতো দেশগুলো এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরিকল্পনা বাতিলের আহ্বান জানান। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তি এবং গাজা অঞ্চলের জন্য শান্তির চেষ্টা অব্যাহত রেখেছে, কিন্তু বর্তমান জরুরি বৈঠকে সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি কার্যকর হবে তখনই যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামো থেকে সরিয়ে রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেবে। তার ভাষায়, গাজা সংকট সমাধান ও মধ্যপ্রাচ্যের সহিংসতা বন্ধে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র মানবিক ও কার্যকর পথ। ইসরায়েলে অবশ্য অস্ট্রেলিয়ার এই ঘোষণাকে সন্ত্রাসবাদ পুরস্কৃত করার মতো সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসের মতো গোষ্ঠীগুলোর অবস্থানকে বৈধতা দেওয়া। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনেরই প্রতিফলন। তুরস্কে ভূমিকম্পে ধসে পড়েছে 16টি ভবন, নিহত 1। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালকেশির প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 6.1। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত 29 জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লিকায়া জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেশিরের সিনদিরগি শহরে। সেখানে 81 বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান। ভূমিকম্পে ওই অঞ্চলে অন্তত 16টি ভবন ধসে পড়েছে বলে জানান তিনি। আহতদের অনেকেই দ্রুত চিকিৎসা সেবা পেয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:53 ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 11 কিলোমিটার। বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘন ঘটা। নুরুল হক, বাংলাদেশে আগামীতে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, সেই সংকট থেকে আগামীতে 1/11 কিংবা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে। অনেকেই মনে করছেন রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে, নির্বাচন হবে, কেউ সরকারে যাবে, অন্যরা বিরোধী দলে, পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি। আজ রোববার বিকেলে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে 18 থেকে 24 কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় নুরুল হক এই কথা বলেন। ডাকসুর সাবেক ভিপি সহসভাপতি নুরুল হক বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় যদি লক্ষ্য করেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি।